থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। চ্যানেল ভিশন আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ বিষয় নিয়ে উপস্থিত হচ্ছি। আপনারা জানেন, বিশ্ব জুড়ে করোনা মহামারীতে আমরা আক্রান্ত, এবং এর মধ্যে সবচেয়ে যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে সারা পৃথিবীর বহু মানুষকে আমরা হারিয়েছি এই করোনা মহামারীতে, এবং এত মানুষের মৃত্যু, এটা শুধু আমি নই, আপনারা নন, গোটা পৃথিবীর প্রতিটি মানুষের কাছে অত্যন্ত বেদনাদায়ক যে করোনা শুধু মানুষের জীবনযাত্রায় একটা পরিবর্তন আনেনি, কেড়ে নিয়েছে অসংখ্য প্রাণ, এবং যে প্রাণ 8 লক্ষ সংখ্যায়, 8 লক্ষেরও বেশি, এবং এই মুহূর্তে কত লক্ষ সেই হিসেব ঠিক আমার কাছে নেই। তবে এই প্রেক্ষাপটে আজকের এই অনুষ্ঠানে করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা আগে আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেউলে দেউলে কাঁদিয়া ফিরি গো, দুলালে আগলি বক্ষে, উষ্ণ বিয়োগ উৎস সরিত, দর বিগলিত চক্ষে। শত চুম্বনে মেলে না নয়ন, চুরি গেছে মোর আঁচলের ধন। অভাগী বিহগী আজিকে আহত, মরণ সেনের পক্ষে। স্তন ক্ষীরধার অধরে বাছার, আজি কি লেগেছে তিক্ত। রসনা প্রসূন কোন পরসাদ, মধুরসে পরিষিক্ত। মুখ চম্পকে মরুর বর্ণ, শুষ্ক অধর কমল কর্ণ। কি পাপে আমার প্রাণের ইন্দু, পীযূষ বিন্দু রিক্ত। জানি প্রভু তব পানির পরশে, ননির পুতুল জাগিবে হরষে। কোন পাষাণের বিষবাণী তার, নয়নের মণি ভিন্ন। অবনীর এই পদ্ম বেদিতে হরিলে ত্রিতাপ দুঃখ। যাত্রা করেছ দুর্গম পথ, ক্ষুরধার সমসূক্ষ্ম। দিয়ে তপবন মহানির্বাণ, কুমারে আমার কর প্রাণদান। লুটায় যুবতী বুদ্ধ চরণে, আলুথালু কেশ রুক্ষ। কহেন বুদ্ধ তনয় তোমার নীরব সমাধি মগ্ন। বরণ করেছে চির সুন্দর, মরণের মহালগ্ন। থাকে যদি কোথা অশোক নিলয়, ভিখ মাগিয়ানো শস্য পচয়। পরশে তাহার দুলিয়া উঠিবে, পরাণ মৃণা। বিশাল পুরীর দ্বারে দ্বারে ঘুরে, কেহ নাহি দেয় ভিক্ষা। নিবেদিল শেষে গুরুপদে এসে, শিখাইলে শেষ শিক্ষা। জিয়াতে চাই না তনয় আমার, ভবনে ভবনে ওঠে হাহাকার। হর জগতের বিরহ আধার, দাও গো অমৃত দীক্ষা। প্রথম কথা হলো, বিশ্ব জুড়ে এই যে করোনা মহামারী, এতে প্রাণহানির কথা আগেই বলেছি।
তো এই কবিতাটির মধ্যে করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের লেখা এই কবিতাটি নিশ্চিতভাবে আমাদের একটি শিক্ষা দেয় যে মৃত জনকে ফিরিয়ে আনা তো সম্ভব নয়। আজকে এই সকালে আমার তাই প্রথম যেটি কথা, যেটি বুদ্ধদেব জরা ব্যাধি মৃত্যু, আপনারা জানেন বুদ্ধদেবের সেই বিষয়, জরা ব্যাধি মৃত্যু দেখে তিনি সংসার ত্যাগী হয়েছিলেন এবং সংসারের মায়া তিনি ত্যাগ করেছিলেন। কারণ আমরা যদি একটু ফিলোসফিক্যাল বা ভাববাদের দিকে তাকাই, আমরা দেখব মৃত্যুই কিন্তু জীবনের চরম সত্য। কিন্তু তবু আমরা তো এই পৃথিবীতে বিভিন্ন মোহ মায়া নানা কিছুতে আবদ্ধ। যাই হোক, যে প্রাণ চলে গেছে সে আর ফিরে আসবে না, তাই তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল যে মানুষেরা করোনায় তাদের প্রাণ হারিয়েছেন। এবার একটি কথায় আসি। দেখুন, যখন প্রথম লকডাউন বিষয়টি এলো, আমরা কিন্তু এই শব্দটির সঙ্গে পরিচিত ছিলাম না। হঠাৎ করে অন্য একটা জীবন ধারণে আমরা অভ্যস্ত হতে শুরু করলাম। আর আরেকটি নতুন শব্দ প্রথম থেকেই আমার মনে বেদনা জাগিয়েছে, সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্ব কথাটি কে বলল, কেন বলল, কেন বললেন, এটা আমার জানা নেই। কারণ সামাজিক দূরত্ব কথাটার মধ্যে একটা অত্যন্ত বেদনাদায়ক বিষয় আছে। আমরা যদি সামাজিক দূরত্বই তৈরি করি, তাহলে আমরা শিল্পী, যারা সংস্কৃতি জগতের মানুষ, তাহলে আমরা থাকবো কোথায়, আমরা কেন আছি? তাহলে প্রশ্নটা প্রথম থেকেই হয়তো আমার ব্যক্তিগত মত, আমার মত নিয়ে আপনারা অবশ্যই সেটাই সঠিক এটা ভাববেন না। আমরা প্রত্যেকেই ভুল করি, আবার প্রত্যেকেই ঠিক করি। সুতরাং সেই অর্থে যে কথাটি বলা, সেটি হলো যে এই বিষয়টিকে যদি আমরা ফিজিক্যাল ডিস্টেন্স বলতাম বা দৈহিক দূরত্ব বলতাম, তাহলে মনে হয় অন্তত মনকে সান্ত্বনা দেওয়া যেত যে না, আমরা কিন্তু যেটা চাই একতাবদ্ধ। কারণ আপনারা জানেন একতাই বল, ঐক্যই মানুষের শক্তি। একতা ছাড়া আজ পর্যন্ত পৃথিবীর কোনো জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পেরেছে বলে আমি শুনিনি। আপনারা যারা আমাকে জানেন, নিয়মিত দেখেন, চেনেন, তারা দেখবেন যে একটি কবিতা আমি প্রায়শই বলে থাকি। সেটি যে ওই সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, আজকে শপথ করো সকলে, বাঁচাবো আমার দেশ, যাবে না তা শত্রুর দখলে, তাই আজ ফেলে দিয়ে তুলি আর লেখনি, একতাবদ্ধ হও এখনই। এই যে একতা কথাটির মধ্যে কিন্তু কোথায় সামাজিক দূরত্ব কথাটি একটি একতাকে যেন মানে ছত্রভঙ্গ করে দেওয়ার অবস্থা। যাক, সে কথায় ইতি টানি। পরবর্তী পদক্ষেপে, পরবর্তী ক্ষেত্রে আমি আমার নিজের জীবন দিয়ে এবং আশেপাশে বিভিন্ন জনেরকে দেখে একটা বুঝতে শিখেছি যে এই করোনার প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের মানুষকে আমরা প্রত্যক্ষ করেছি। করোনা আমাদের অনেক কিছু শিক্ষা দিচ্ছে, হয়তো আরো দেবে। দেখা গেছে করোনার প্রভাবে বহু মানুষ আছেন, তার সংখ্যাও নেহাত কম নয়, যারা নিজেদের খাবার দাবার মজুত করে বাড়িতে বসে পড়েছেন এবং প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়েছেন। অবশ্যই তাদের প্রাণ তারা বাঁচাবে, কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি একা তো সমাজ নই বা কোনো মানুষই একা নয়, আমরা সকলে মিলে সেই যে কথাটা
সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমার পরের, প্রত্যেকে আমরা পরের তরে, এই কথাটা যেন কোথায় ধাক্কা খায়। অর্থাৎ আমি বাঁচবো আরেকজন বাঁচবে না, এটা তো হতে পারে না। সমাজের মূল শর্তই হচ্ছে সকলকে নিয়ে বেঁচে থাকা, সকলকে নিয়ে ভালোভাবে থাকা। আপনারা বলুন, একজন ডাক্তার বা একজন নার্স বা একজন পুলিশ বা একজন রাজনীতিবিদ, তার কি প্রয়োজন আছে এই করোনার মধ্যে নিজের জীবনকে তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়া? এই সমস্ত পেশার বহু মানুষ কিন্তু প্রাণ হারিয়েছেন। সুতরাং এটা আমাদের অত্যন্ত বেদনার জায়গা। আবার যেমন এক শ্রেণীর মানুষ এইভাবে বাড়িতে বসে পড়লেন, আবার এইরকম শ্রেণীর মানুষদেরও দেখছেন যারা ঝাঁপিয়ে পড়ছেন অপরকে বিপদ থেকে বাঁচানোর জন্য। আবার আরেক শ্রেণীর মানুষও দেখা যাচ্ছে। সেই মানুষেরা কি ধরনের, সেটা বলতে গেলে বলতে হয় যে তারাও বিভিন্নভাবে বেরোচ্ছেন, আবার অনেক কাজে কর্মে তাদের নিজেদের প্রয়োজনে বেরোতে হচ্ছে, কিন্তু অনেক সময় তারা আবার নিজেদের আগলেও রাখছেন। সবটাই ঠিক আছে। তা মধ্যপন্থার যে সমস্ত কাজকর্ম আমরা দেখেছি এই করোনা প্রেক্ষাপটে। এবার আরো কতগুলো বিষয় উল্লেখ না করলে যেমন হয় না। যেমন আমরা দেখছি মানবিকতার চরম নিদর্শন করোনায় দেখেছি, যে মানুষেরা তাদের জীবনকে তুচ্ছ করে যেমন এগিয়েছেন, তেমনি তারা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন। আবার অমানবিকতার নিদর্শনও তো অনেক দেখা গেছে। সেক্ষেত্রে আমরা দেখেছি বহু শ্রমিক প্রাণ হারিয়েছেন, যারা আমরা যাদেরকে বলে থাকি পরিযায়ী শ্রমিক। কথাটা নিয়েও বিতর্ক আছে যে পরিযায়ী কথাটা, সেই বিতর্কে আমি আসছি না। কিন্তু দেখা গেছে এই আপনারাই জানেন যে রেল লাইনে শুয়ে থেকে তারা প্রাণ হারিয়েছে। আবার নানাভাবে তারা পথে পথে কিভাবে এসছেন, পথের মধ্যে সন্তানের জন্ম হয়েছে। অথচ সেই নজরুল ইসলাম একটি কবিতায় বলেছিলেন না, তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। কাজে এই যে শ্রমিকেরা, তারা আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যারা আমাদের সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদেরকে তাহলে শ্রমিকেরা কি চোখে দেখবে? কারণ শ্রমিকদের কাছে তারা শ্রদ্ধার পাত্র, আর শ্রমিকের শ্রমেই তো চলছে আমাদের পৃথিবী। আজকে আমরা যতই বলি না কেন, শ্রমজীবী যে সমস্ত মানুষেরা, তারা যদি সমাজকে আজকে বহন না করত, তাহলে কিন্তু আমরা এই যে বিভিন্ন মানুষ যে বিলাসিতা, যে আরামে জীবন কাটাচ্ছেন, সেটা কখনোই সম্ভব হতো না। আর এটা তো অস্বীকার করার উপায় নেই, শ্রমিকেরা কোনোদিনই তাদের প্রাপ্য মর্যাদা পাননি। শ্রমিক কেন, কৃষকদের ক্ষেত্রে একই কথা খাটে। যাই হোক, কিন্তু একটা বিষয় তো যখন করোনা লকডাউনের ব্যাপার এলো, একটা বিষয় তো সবার আগেই ধাক্কা খেল, অর্থনীতি। আপনারা সকলেই জানেন। তো সেক্ষেত্রে যারা সমাজে সমাজের যে সমস্ত মানুষ, যারা ধরুন দিন আনা দিন খাওয়া, বা যে সমস্ত মানুষ রোজগার না হলে খাবার জুটবে না, তাদের ক্ষেত্রে ঘোরতর সমস্যাটা এলো। অবশ্য একটা কথা অস্বীকার করার উপায় নেই,
আমরা কেন্দ্রীয় সরকার বলি, রাজ্য সরকার বলি, প্রত্যেকেই কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছেন করোনার প্রেক্ষাপটে এই সমস্ত মানুষদের পাশে দাঁড়াতে। কিন্তু এটাও তো ঠিক, আজকে 138 কোটি দেশের মানুষ, তার মধ্যে দারিদ্র সীমার নিচের সংখ্যাটা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না। তা সেক্ষেত্রে যতই চেষ্টা করা হোক, মানলাম সরকার সমস্ত কিছু করেছেন, কিন্তু তাতেও কি প্রত্যেকটি মানুষের মুখে দুবেলা খাবার জুটেছে? প্রশ্নটা কি আজকের ভাবনার মধ্যে অন্তর্ভুক্ত করা যায় তো নাকি? আবার সেইভাবে যদি আমরা দেখতে যাই, ছেড়ে দিন করোনাহীন পৃথিবী কল্পনা করুন, সেখানে কি প্রতিটি ভারতবর্ষের প্রতিটি মানুষ দুবেলা পেট ভরে খেতে পেয়েছেন? আমাদের যে প্রাথমিক চাহিদার মধ্যে যেটা আসে অন্ন, সেটা কি জুটেছে? সে প্রশ্নটা আপনাদের দরবারই আমি রাখছি। ঠিক তেমনি করোনায় যখন আর্থিক সংকট নেমে এলো, যতই আপনারা বলুন, সেটা কিন্তু নিম্নবিত্তদের মধ্যে, আবার যারা নিম্ন মধ্যবিত্ত তাদের মধ্যে এখন কতগুলো ভাগ করব সেটা আমার বিষয় নয়, কারণ অর্থনীতিবিদ নই। কিন্তু প্রশ্নটা যেখানে থাকে, এই লকডাউনের প্রেক্ষাপটে রুজি রোজগারের তাগিদে অনেককে পথে নামতে হয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে যে কারণেই হোক, প্রয়োজনেই মানুষকে পথে বেরোতে হয়। প্রয়োজনটা যে সবসময় আর্থিক থাকে তাও তো নয়, অনেক সময় মানসিক প্রয়োজনও থাকে। কারণ ঘরে যে বদ্ধ জীবন, এই জীবন অনেকের পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে কি দেখা যায় যে আমার কিছু এই লকডাউনের প্রেক্ষাপটে কিছু অভিজ্ঞতা হয়েছে। সরকার যেভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, মুখে মাস্ক পরা, কিন্তু এই মাস্ক কি সকলে পড়েছেন? আপনারাই জানেন। দ্বিতীয় কথা, স্যানিটাইজেশন, হ্যান্ড স্যানিটাইজেশন সকলের কি সেই ব্যবস্থা ছিল? তৃতীয় কথা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, সাবান কেনার সামর্থ্য কি প্রতিটি মানুষেরই আছে বা ছিল? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। এবার আসি যেটা বলি দৈহিক দূরত্ব, ফিজিক্যাল ডিস্টেন্স। দেখুন, অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, সরকার সচেষ্ট হয়েছেন, লকডাউনকে আস্তে আস্তে ওঠানোর পথে তারা এগিয়েছেন। আচ্ছা বলুন তো, যখন প্রাথমিকভাবে, কারণ গণপরিবহন স্বাভাবিক না থাকলে অর্থনীতি কোনোদিন সচল হয় বলে, মানে আমার মতো একেবারে না জানা লোকও বোঝে যে হতে পারে না। সেখানে ধরুন যখন নাকি অটো চলতে শুরু করলো, বাস চলতে শুরু করলো, আপনারা বলুন তো, আমি সকলকে বলছি না, যাদেরকে পথে নামতে হয় প্রতিদিন, তারা বলুন তো, বাসের মধ্যে সরকারি হোক আর বিশেষ করে বেসরকারি, আপনাদের অনেকের অভিজ্ঞতা কি কথা বলে না যে অনেক সময় গাদাগাদি করে বাসে চলতে হয়েছে? সেক্ষেত্রে কোন ডিস্টেন্সটা আপনারা মেনটেন করেছেন? সরকার তো নির্দেশ দিয়েছে। আচ্ছা, এইবার দেখা গেছে অনেক ক্ষেত্রে, কিন্তু তার মধ্যেও আপনারা যারা নিরাপদে মাস্ক আমরা যারা ব্যবহার করেছি বা যারা করেছেন, তারা হয়তো নিশ্চয়ই অনেকেই হয়তো আক্রান্ত হননি করোনা। কিন্তু প্রশ্নটা হলো খালি যে বাসে তো শুধু বসে যাওয়ার জন্য বাস ছিল, মানুষ একজনও দাঁড়িয়ে যাবে না।
সেক্ষেত্রে দাঁড়ানো কেন অনেক সময় সেই বিধিটাই শিখে উঠেছে একেবারে। কারণ কি, এটা মানুষকে দোষ দিয়েও তো লাভ নেই। কারণ এই করোনার প্রেক্ষাপটে যখন বাস চলছে, যোগাযোগের মাধ্যম বাস, এবার সেক্ষেত্রে মেট্রো নেই, এবার আমাদের যেটা জনজীবনের মূল পরিবহন যেটা রেল নেই, আর রেল বসে থাকা মানে বহু মানুষের রুজি রোজগার নেই। তো সেই জায়গাটা অনেকে আসতে পারছেন না, অনেকে কাজ হারাচ্ছেন। শুধু কলকাতা নিয়ে তো আর পশ্চিমবঙ্গ নয়। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে বাসে যেমন বেশিরভাগ ক্ষেত্রেই নিয়মবিধি, দ্বিতীয়ত যেটা দেখা গেছে সেটা যে শুধু বাস কেন, অটোতেই কি সবসময় নিয়ম মানা হয়েছে? আমার তো মনে হয় না। আমাকে তো অটোয় যাতায়াত করতে হয়েছে, আমাকে তো বাসে যাতায়াত করতে হয়েছে। তো সেক্ষেত্রে আমি নিজস্ব অভিজ্ঞতা দিয়ে দেখেছি। আমি এমন কোনো কথা বলবো না যেটা আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখি। তাহলে তা সত্ত্বেও কিন্তু পশ্চিমবঙ্গের করোনা আক্রান্তের সংখ্যা যে খুব বেশি হয়েছে তা কিন্তু বলা যায় না। আর এটা তো সঠিক কথা। করোনায় কিন্তু মানুষ মারা যাবে এটা সঠিক নয়। কারণ বহু মানুষ চলাচল করেছেন, যেভাবে চলাচল করেছেন তাই তো প্রচুর আক্রান্ত হওয়ার কথা ছিল। তা কি হয়েছে? আচ্ছা, এমনি অহেতুক ভয়ে মানুষ নিজেদের গুটিয়ে নিয়েছেন, তারা কি ফল পেয়েছেন জানি না। আর বিভিন্নভাবে নানাভাবে করোনা সম্পর্কে যেভাবে প্রচার হয়েছে, এত আক্রান্ত, এত এই লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এইগুলো কিন্তু মানসিক দিক থেকে একটা যন্ত্রণা অনেকে এনেছে। সে মানুষদেরও দোষ দেওয়া একটু ভাববার বিষয়। কারণ এই বিষয়টা তাদেরকে আতঙ্কগ্রস্ত করেছে। আমরা দেখেছি অনেকে হতাশ হয়েছেন, মানসিক অবসাদে ভুগছেন, এরকম খবরও কানে আসে। এবং তারপরেও দেখা যায় যে মানসিক অবসাদ থাকলে, আমি কিন্তু ডাক্তার নই, কিন্তু আমার মন যদি খারাপ থাকে, মনে যদি আনন্দ বলে বিষয়টা না থাকে, অবশ্যই বলে না যে শরীরের রোগটা বড় নয়, মনের রোগটাই আসল। অর্থাৎ মনের জোরটাই যদি মানুষ হারিয়ে ফেলে, সেক্ষেত্রে কি হবে? এই মুহূর্তে আমরা আজকের ভাবনায় বসে আজকে যেটা আমি বলতে চাইছি, আমাদের মেট্রো পরিষেবা চালু হয়েছে ধীরে ধীরে, পশ্চিমবঙ্গের কথা কি আছে। সেক্ষেত্রে আমি জানি না এখানেও বাসের অবস্থা হবে কি না। কারণ আমরা তো শুরু করি একভাবে, সরকার চিন্তা করেন একভাবে, কিন্তু মানুষ যখন পথে নেমে পড়ে, মানুষ যখন জীবন জীবিকার তাগিদে রাস্তায় নামে, তখন এই নিয়মকে মানানো কতটা কঠিন সেটা বোধহয় সরকার আমার থেকে 100 গুণ বেশি জানে, অনেক বেশি তারা এই সম্পর্কে অবহিত। আবার দেখুন, এই যে রেল চালানোর কথা হচ্ছে, অতি অবশ্যই রেল চালানোর প্রয়োজনীয়তা রয়েছে, এটা অস্বীকার করতে পারবেন না। আমাদের দেশে এই রেল বন্ধ থাকা মানে কি অবস্থা হতে পারে, কি দুর্বিষহ অবস্থায় আমাদের দেশে যারা গরিব মানুষ, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, যাদের অর্থের বিরাট জোর নেই, বেশিরভাগই কিন্তু নেই, সুতরাং সেই জায়গায় তাদের কি অবস্থা হতে পারে। এবং সেক্ষেত্রে ইদানিংকালে আমার চোখে পড়েছে বিভিন্ন রেল স্টেশনে একটা গোল গোল দাগ চলছে, অর্থাৎ দূরত্ব বিধি। এবার সে দূরত্ব কি বাস অটোর মতো হবে, না একটা নিয়ম মেনে হবে, সে আপনারা আমার থেকে ভালো বুঝতে পারছেন। যদি হয় তবে তো খুবই ভালো, আমরাও আশা করব হোক। এবার করোনার প্রেক্ষাপটে আরেকটি কথায় আসে, বহু মানুষ, যেটা আমরা বলতে পারি না, মাস্ক পরাটা তো যখন সরকার নির্দেশিত এটা মেনে চলার কথা, কিন্তু বহু মানুষকে রাস্তায় দেখা গেছে নির্দ্বিধায় মাস্ক তাদের গলায় ঝুলেছে, অথবা মাস্ক তারা পরেনি,
এই অবস্থাটা আর আসে। এবার আমরা যারা সাধারণ মানুষ কতবার বলবো, কাউকে যদি বলতে যাওয়া হয় তখন দেখে যে একটা অপ্রিয় পরিস্থিতি তৈরি হয়, অপ্রিয় পরিস্থিতি আসে। আবার দেখা গেছে অনেকে বিভিন্ন রকম পান বলুন বা ওই যে জর্দা বা গুটখা বা কি কি আছে আমি এগুলো বলতে পারবো না, তো অনেক এছাড়াও একটা থুতু ফেলা, কথায় কথায় থুতু ফেলা। আমরা দেখেছি রাস্তায় পথ চলতে চলতে অনায়াসে থুতু ফেলে যাচ্ছে, হয়তো আমার পায়ের কাছেই পড়লো, হয়তো ওদিকেই পড়লো, কিন্তু আমাদেরকে কিছু বলার ছিল। এই অভিজ্ঞতা তো আপনারা সবাই পেয়েছেন। কাজেই যদি দেখা যায় যে এই সমস্ত বিষয়গুলো আমরা যারা সাধারণ মানুষ আমরাও কি সহজভাবে মেনেছি, আমরাও মানিনি অনেক ক্ষেত্রে। কাজে সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা আমাদের রাজ্য বা ভারতবর্ষে আমাদের দেশ যে পরিমাণ করোনা আক্রান্ত, অনেকে যেভাবে লাফাচ্ছে যে দৈনিক প্রায় 1 লক্ষ ছুঁতে চলেছে, 90,000 পার হয়ে যাচ্ছে দিনে আক্রান্ত, কিন্তু ভারতবর্ষের মতো দেশে অস্বাভাবিক কিছু নয়। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ আমার মনে হয়। কারণ আজকে আমরা যদি আমেরিকার জনসংখ্যা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভারতের জনসংখ্যা আর আমেরিকার জনসংখ্যা কি বিশাল ফারাক। যাক, সে কথায় যাচ্ছি না, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটি কথাই শুধু বলি, এই মুহূর্তে পর্যন্ত যা দেখেছি করোনার আবহে, এটা আমার ব্যক্তিগত মত, আমরা অনেকে শুনেছি যে বা দেখেছিও বাজারের তরিতরকারি পর্যন্ত স্যানিটাইজ করছে। এটা কি সম্ভব আমাদের মতন একটা দেশে যেখানে দরিদ্র মানুষের সংখ্যা প্রচুর? আবার দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, কেউ যেমন তরিতরকারি স্যানিটাইজ করছেন, ঘর থেকে বাইরে পা ফেলছেন না, বাইরে থেকে সবাই এসে দিয়ে যাচ্ছে, যার সম্ভব তিনি করছেন। কিন্তু আরেকটি বিষয়, যারা পথে নামছেন তারাও কিন্তু অনেকেই দেখা যায় যে মাস্কটা ব্যবহার করেন না। এটা তো প্রাথমিক শর্ত। কাজে তারা যদি অন্তত মাস্কটা ব্যবহার করে আর একটু স্যানিটাইজেশনটা ঠিক মতন করে, তাহলে মনে হয় একটা বৈষম্য থাকে। অর্থাৎ খুব বাড়াবাড়িও হলো না, আবার একেবারে উড়িয়ে দেওয়া হলো না। যে সাবধান বাণীগুলো বারে বারে উচ্চারিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখেছি মাস্ক বিশেষ প্রয়োজনীয়। আর যেখানে সেখানে থুতু নাইকা ফেললাম, কারণ তাতে তো রাস্তাঘাট পথ সবকিছুই পরিচ্ছন্ন থাকে। পরিচ্ছন্নতাটাও একটা জীবনের বিষয়। আর তার উপরে একটা কথা, সে যে সরকারই হোক, সকলে তো খালি কেন্দ্রীয় সরকার দোষী, রাজ্য সরকার দোষী বলতে থাকেন। কোনো সরকার নয়, আমরা যারা সাধারণ মানুষ, আপামর জনসাধারণ, আমরা যদি নিজেদের স্বার্থে একটা ব্যালেন্স রাখি, অর্থাৎ একেবারে ঘরে বসেও থাকবো না, আবার দৈনন্দিন জীবনযাত্রাটা গিয়ে বাইরে যাব কিন্তু মাস্ক গলায় ঝোলাবো না বা মাস্ক মুখে পরবো না, এইটা যেন না করি, তাহলেই মনে হয় করোনা কিন্তু অনেকটাই মনে হয় ভালোর দিকে তো আসছেই। আশা করা যায় ক্রমশ করোনা দূরে যাবে এবং এরপর রেলও হয়তো চলবে। সেক্ষেত্রে আমরা যতটুকু সাবধানতা অবলম্বন করা যায় ওইটুকু যদি করি, তাহলেই মনে হয় করোনা আমাদের ছেড়ে নিশ্চয়ই পালাবে। খুব ভয়ের কিছু রোগ বলে কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়নি। আপনারা সবাই ভালো থাকবেন। শেষ করছি আজকের ভাবনা। আমি তাপস নাগ। আবার আগামীকাল সকালে দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান আজকের ভাবনা। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন
সকাল 7টা 30 মিনিটে।